জেলে যাওয়ার পর আমরা দেখলাম পত্রিকাতে নিউজ গুলো আসছে, এরকম একটা পত্রিকায় দেখলাম আসলে এখানে একটা পত্রিকা পড়েছে নিউজ আসছে যে নাশকতার পরিকল্পনার সময়, হ্যাঁ, জঙ্গি সদস্য সন্ত্রাসীদেরকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা, হ্যাঁ, নাশকতার পরিকল্পনা ছিল। তো এইভাবে করেই পুরো একটা কেস সাজিয়ে ওটাতে আমাকে জেল দেওয়া হয় এবং আমি প্রায় 10 মাস জেল কাটি ওই কেস। তো জায়গাটা মেরিটে চলে যাওয়ার পর সে যখন শান্ত থাকে রেখে চলে যেত, তো আমি জিজ্ঞেস করতাম অপোজিটে ওদের কেন ওকে এইভাবে মারতেছে। তো তখন ও আমাকে অন্যরা বললো অপোজিট থেকে ওরা দেখছে, বলছে ও হচ্ছে ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকে, ও পাগল হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য ওকে মারে, চিৎকার করে সেজন্য মার। তা আমি যে পরবর্তীতে খবর পাই ওই পাগলকে ছেড়ে দেওয়া হয় প্রায় 1.5-2 বছর পর, রাস্তায় ছেড়ে দেওয়া হয়। এবং এই এই টর্চার করার সময় অন্য ভিকটিমদেরকে যখন বলা হইতো যে এই ধরনের এই পাগলের মতো তোকে পাগল বানিয়ে দেওয়া হবে না মারতে মারতে, কারণ আমাকে সিঁড়িতে তোলার পর কোন ডিরেকশনে নিয়েছে কোন রুমে নিয়েছে ওগুলো আমি ওখানে দেখে আমি 100% মিলাতে পারবি। আমি কিন্তু কিন্তু প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম, কারণ ওটা রং করে ফেলেছে। হ্যাঁ, ইভেন ওরা দেয়ালের পার্টিশন ভেঙে দিয়েছে। হ্যাঁ, ওরা দুইটা যে বলতে গেলে পার্টিশন ভেঙে দিয়ে একসাথে করে ফেলেছে, বড় করেছে, বাট এগুলো তো অনেক কনফিউজ ছিল। তো যাই হোক, প্রথম দিকে আমি কনফিউজ ছিলাম, পরবর্তীতে যখন আমি ডিরেকশনটা বুঝতে পারলাম আবার আপনার যখন আবার কি বলবো যে অলরেডি স্মরণ করলাম, তখন আমি একটু পারফেক্টলি 100% আমি মিল পাই। তো আমাকে ওই সেলে তারা রেখে দিয়ে আমাকে আমার কাপড় চেঞ্জ করা, আমার জ্যাকেট, টি শার্ট, আমার টি শার্ট ছিল হলিডে ইনের, আমি যেখানে জব করতাম ওই টি শার্ট পরে ফেরত দেয়নি। হয়তো ওরা যখন প্রথম দিন আমাকে র্যাব 11 সেলে রাখা হয় তখন আমার মানি ব্যাগ, চশমা সবকিছু নিয়ে ফেলে, হ্যাঁ, যেগুলো পরবর্তীতে আর ফেরত দেয় মানি ব্যাগ, চশমা, মোবাইল সব নিয়ে ফেলে, এগুলো আর ফেরত দেওয়া হয় না। এবং এটা আর বললেন কি আমাকে যখন ওরা নাটক সাজিয়ে মামলা দিয়েছিল আমাকে মোবাইল দেখেছিল যে তার কাছে আহ, জঙ্গি বোর্ড, তারপর মোবাইল পাওয়া গেছে। তো মোবাইল গুলো আমি দেখলাম যে বাটন ফোন কতগুলা যেগুলো ওরা দিয়ে দিয়েছে, ওদের থেকে দিয়ে দিয়েছে। আর আমার 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 অফিসিয়াল ফোন ছিল, দেন ওরা এটা চুরি করেছে। তো যাই হোক, এর পরবর্তীতে আমাকে ওই সিটে রেখে গেল। তো আমি রেখে যাওয়ার পর আমি অনেক শুয়েছিলাম, আমি দেখার চেষ্টা করছিলাম, ব্লাইন্ড ফোল্ড করা, আমার পিছন থেকে হ্যান্ডকাপ করা, ওকে অবস্থায় আমি মানে শুয়ে আছি। তো অনেকক্ষণ বসেছিলাম, পরবর্তীতে দেখলাম অপোজিট থেকে আমাকে কেউ হাত নেড়ে ইশারা করার চেষ্টা করছে, আমি তো আসলে এইভাবেই দেখছি। তো পরবর্তীতে আমি চেষ্টা করলাম ওদেরকে দেখার জন্য, ওদের হাত না, একজনের হাত না দেখে আমি বুঝতে পারছিলাম আমাকে আমাকে কি কোনোভাবে মানে ট্র্যাপে ফেলতে যাচ্ছে কিনা, সে টেস্ট করছে কিনা, আমি আসলে দেখছি কিনা। কারণ এখানে একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ ছিল যে কোনো ধরনের সাউন্ড করা যাবে না, কোনোভাবে এই যে হ্যান্ডকাপ পরা পিছন থেকে এবং লাইট বোর্ড এগুলো মানে চোখ খোলার কোনো চেষ্টা করা যাবে না, খুলে ওরা আমাকে টর্চার করবে, হ্যাঁ, এবং এটা সমস্ত ধরনের দিয়েছে। Sorry, মনে হয় না। তো এর পরবর্তীতে একটা দেখতে পাচ্ছেন, তো হ্যাঁ আমি হ্যাঁ আসলে গাড়িতে এসে তো সমস্যা নেই। পরবর্তীতে তারা আমাকে আহ, বললো আচ্ছা বাই দ্য ওয়ে, এরপরে তো চালান ছেড়ে কি চলে গেছে, আমি এইভাবে অপোজিট থেকে যিনি হাত নাড়ছেন আমি ওনাকে দেখার চেষ্টা করলাম, উনি আমাকে ইশারা দিয়ে বললো তুমি উঠে বসো, সব ইশারাতে, মানে হাতের ইশারাতে, এবং হুম। ফিসফিস করে বলছিল। তো ফিসফিস করতে মানে আমরা পারতাম যখন এই গার্ডরা চলে যেত দূরে কোথাও যেত তখন আমরা ভয় করে কথা বলতে পারতাম। But মানে এটা খুব কষ্ট হতো, ইশারা ইঙ্গিত ফিসফিস করে। তো যাই হোক, পরবর্তীতে আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে উনি আমাকে বুঝতে বললেন, বসে বললেন যে পিছনের যে হাতটা হ্যান্ডকাপ করা অবস্থায় আছে আপনি পিছন থেকে এটা সামনে নিয়ে মানে নিচ দিয়ে। আমি আমার মানে আমি এটা চেষ্টা করি যে আমার হ্যান্ডকাপ পরা অবস্থাতেই পিছন থেকে আমি আমার হাতটা সামনে নিয়ে আসি এবং ব্লাইন্ড ফোল্ডটা এইভাবে করে উপরে উপরে তুলে দিই, মানে এটা তো খোলা যাবে না, এবার এইভাবে করে তুলে দিয়ে এবার আমরা সবাইকে দেখলাম। আমার অপোজিটে দেখলাম প্রায় 4 জন, এবং আমার পাশে ছিল একজন। হুম। তো 4 জনের মধ্যে আমি 2 জনের কথা বুঝতে পারছিলাম আর 2 জনের কথা বুঝতে পারছিলাম না, কারণ একটু দূরে ছিল। কিন্তু পরবর্তীতে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কে কে কোথা থেকে। একজন বললো কেউ 1 বছর ধরে ঘুম, কেউ 13 বছর ধরে ঘুম, কেউ 3 বছর ধরে ঘুম। ওদেরকে তুলে নিয়ে আসা হয় কারোর বাড়ি থেকে, কাউকে রাস্তা থেকে,
ইভেন একজন দুইজন মনে হয়, হ্যাঁ, একজন প্রবাসী ছিল, প্রবাসীকে ওকে কাতার থেকে আসার সময় এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে আসা হয়। হুম আর আমার পাশে একজন ছিল, ওইটা মাদ্রাসার ইমাম অথবা সামথিং লাইক দ্যাট। ওনার সাথে আমি আসলে কমিউনিকেট করতে পারতাম না, কারণ দেখতাম না। কিন্তু অপোজিট জন বলতো যে আমার পাশে একজন আছে। তো পরবর্তীতে হয় হয় কি এভাবে করে তাদের সাথে কমিউনিকেট করি তাদের, এবং তারাও তাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা সংসারে। তো যাই হোক, আমার খুব ডিপ্রেসের সিচুয়েশনে চলে যায়। আমি আমার বাচ্চাদের কথা আমার বারবার মনে করতে থাকি, আপনি আমার কতদিন ফ্যামিলির কথা ছিলেন মনে করতে থাকে। কতদিন ছিলেন এবং কিভাবে বের হয়ে আসলেন সেখান থেকে? তো এইভাবে আমাকে অনেক ইন্টারভিউশন করা হয়, অনেক টর্চার করা হয়, আবার ওইখান থেকে নিয়ে আবার আবার কোন সেল রাখা হয়, আবার ইন্টারভিউশন টর্চার করা হয়। এইভাবে করে করে মোটামুটি 7-8 দিন পরে আমাকে ওই সেল থেকে বের করা হয়। বের করার পরে আমাকে কানে কানে বলে দেওয়া হয় 3 নফল নামাজ পড়ে নিস। এটা বলার পরে, হ্যাঁ, আমাকে আহ বের করে নিয়ে আসে। বের করে দেখি আবার গাড়িতে তুলছে, আবার গাড়িটা চলে আসে। গাড়িটা চলে এসে দেখি আবার 2-3 ঘন্টা জার্নির পরে আমি দেখি যে আমি প্রথম যে সেলে ছিলাম ওই সেলে আমাকে নিয়ে আসা। এবার আমি দেখি আমার সেলে আমার সাথে সাথে যে প্রথম 2টা ব্যক্তির নাম আমার থেকে নেয়, যে ছেলেগুলোর সাথে আমি আড্ডা দিতাম আমার এলাকার, ওদেরকেও দেখি তুলে নিয়ে আসছে। এবং পরে ওদেরকেও অনেক টর্চার, অনেক ইয়ে করা হয়। এগুলো পরবর্তীতে ওরা আমাকে বলে যে আমার থেকে ওই যে নাম এবং ফোন নাম্বার নিয়েছে, ওটার উপর বেস করে তারা জাস্ট ওদেরকে তুলে নিয়ে আসে। এবং পরবর্তীতে আমাদের 4 জনকে নিয়ে একদিন ওই পরের দিন রাতে আমার 4 জনকে আমি যে 2জনের নাম আমার কাছ থেকে নিয়েছে, ওই 2জন প্লাস ওই যে আমি প্রথম দিন এসে একজন কান্না করতেছিল, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। 1 সপ্তাহ আগে যাকে গুম করা হয়েছিল, আমাদের 4 জনকে নিয়ে গাড়িতে করে রাত 12টার দিকে, 11টা-12টার দিকে আমাদেরকে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে একটা এলাকায় ওরা গিয়ে থামে। সো আমি অফিসার হঠাৎ করে চিৎকার করে দিয়ে ওকে গাড়িতে বলছে, এই জঙ্গিদর জঙ্গিদর জঙ্গিদর, এরকম বলে 4 জন ব্যক্তি গাড়িতে তুলে। ওই 4 জন ব্যক্তির মধ্যে আমরা 3 জন ছিলাম, যেরকম একজন হচ্ছে মাদ্রাসার টিচার, ও পাঞ্জাবি পায়জামা ছিল। আর আমরা তো 3 জন সিনিয়র ছিলাম, আমরা 3 জন প্যান্ট শার্ট পরা ছিলাম। তো এরকম 4 জন ব্যক্তিকে ওই গাড়িতে, তো গাড়িটা আবার ব্যাক করে চলে আসে। ওই 4 জন ব্যক্তিকে, যাদেরকে জঙ্গিদল বলার সময় তোলা হয়েছে, ওইদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেয় অফিসাররা। দেখি ওরা হাসি খুশি ভাবে আড্ডা দিচ্ছে, আমি সব কিভাবে করে দেখছিলাম। তো আমি তখনও বুঝতে পারি আসলে কি হচ্ছে। তো আমরা আবার ওই প্রথম যে সেলে রাখা হলো সেটাতে রাখা হলো, এবং আমাকে বলা হচ্ছে, এবং মানে ড্রামা করা হইলো। এরপর দিয়ে আমাদেরকে জেলে পাঠানো হইলো, কোর্টে পাঠানো হইলো। জেলে যাওয়ার পর আমরা দেখলাম পত্রিকাতে নিউজ গুলো আসছে। এরকম একটা পত্রিকায় দেখলাম আসলে, এখানে একটা পত্রিকা নিউজ হচ্ছে নাশকতার পরিকল্পনার সময়, হ্যাঁ, জঙ্গি সদস্য সন্ত্রাসীদেরকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা, হ্যাঁ, নাশকতার পরিকল্পনা। তো এইভাবে করেই পুরো একটা কেস সাজিয়ে ওটাতে আমাকে জেল দেওয়া হয়, এবং আমি প্রায় 10 মাস জেল কাটি ওই কেস। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করি। মাসুদ সাহেব, আপনি ঘুম থাকা অবস্থা, আমি একটু ইন্টারাপ্ট করতেছি, যদি মিস আপনি যদি কিছু মনে না করেন। না, ঠিক আছে। মাসুদ সাহেব, আপনি যখন ওই আয়নাগরের ঘুম ছেলে বন্দি ছিলেন, যে লোকগুলোর সাথে আপনার এখানে পরিচয় হয়েছিল, 2-3 জনের কথা বললেন, ওদের সাথে আপনি বের হওয়ার পরে কি এখন পর্যন্ত ওদের সাথে কোনো যোগাযোগ হয়েছে, বা ওদের নাম জানতে পেরেছেন, বা তাদের কারোর সঙ্গে কি আপনার কোনো ধরনের যোগাযোগ? না, আমি একটা জিনিস মিস করে ফেলেছি। আমার পাশে একটা 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 একজন পরবর্তী একদিন পরে ওনাকে আনা হয়। তো ওই ব্যক্তিটাকে দেখতাম যে গানটা কয়েক ঘন্টা পর পর এসে খুব পেটাতো, এবং সে চিৎকার করতো। তাকে খাওয়া দিলে সে খাওয়াগুলো ছুঁড়ে ফেলে দিত। তো গানটা তাকে এমন পেটাতো, সে যতক্ষণ না মানে চিৎকার থামাতো না, তার ততক্ষণ পেটাতো। তো জায়গাটা মেরে টেরে চলে যাওয়ার পর সে যখন থামতো তাকে রেখে চলে যেত। তো আমি জিজ্ঞেস করতাম অপোজিটে ওদের, কেন ওকে এইভাবে মারতেছে। তো তখন আমাকে অন্যরা বললো, অপোজিট থেকে ওরা দেখছে, বলছে ও হচ্ছে ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকে, ও পাগল হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য ওকে মারে, চিৎকার করে সেজন্য মার। তা আমি যে পরবর্তীতে খবর পাই, ওই পাগলকে ছেড়ে দেওয়া হয় প্রায় 1.5-2 বছর পর, রাস্তায় ছেড়ে দেওয়া হয়। এবং এই এই টর্চার করার সময় অন্য ভিকটিমদেরকে
তখন বলা হইতো যে এই ধরনের এই পাগলের মতো তোকে পাগল বানিয়ে দেওয়া হবে, মারতে মারতে বেশি। মানে ওরাই কি পাগল বানিয়ে ইনফরমেশন দিয়েছে নাকি উনি আসলে ইয়েস অরিজিনালি ইয়েস ইয়েস, না না না, ওকে পাগল বানিয়ে দিয়েছে, মারতে মারতে টর্চার করতে করতে ব্যক্তিটা পাগল হয়েছে। ঘুম ছিল, অনেক বছর ধরে ঘুম ছিল, টর্চার করতে করতে এই ব্যক্তিটা পাগল হয়ে যায়। আমি শুনতে পাই যে ওকে ছেড়ে দেওয়া হয়, রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে আসা হয়, এটা আমি নট শিওর। আর বাকি যারা খবর আমি আসলে পাই না, তারা বেঁচে আছে নাকি মারা গেছে আই ডোন্ট হুম। তারপর আপনি কিভাবে বের হলেন ওইখান থেকে? আমি বের হয়েছি মানে জেল থেকে। জেল থেকে এরপরে আপনাকে জেলে রাখা হয় মানে গুম অবস্থায় আপনি বলছেন যে একবার আনে মিথ্যা মামলা দিয়ে ঘুমে রেখে আমাকে মামলা দিয়ে জেলে পাঠানো। জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে। এরপরে আমি আমার জামিন পেতে প্রায় 10 মাস লাগে, আমার সব জামিন সব ক্যান্সেল করা হতো। এরপরে আমি যখন জেল থেকে ফিরে আসি, আমি দেখি আমার বাচ্চারা আমাকে চিনছে না, আমি আমার বাচ্চাদেরকে দেখি নাই প্রায় 10 মাস। তারা বড় হয়েছে, হাঁটাহাঁটি শুরু করে, কি বলে জেল দেয় আপনাকে? জঙ্গি সন্ত্রাসী বলে, সন্ত্রাসী বিরোধী আইনে জেল দেয়।